রান্নাঘরের মেঝেতে ছাইয়ের স্তূপ। রূপালী ভোর থেকে ঘর পরিষ্কার করছে। তার পরনে ছেঁড়া পুরনো শাড়ি। সৎমা শর্মিলা বারান্দা থেকে উচ্চস্বরে কথা বলছেন। রূপালী, আরে এই রূপালী, তুই কি এখনো ওই ছাইগুলো সরাসনি? তোর কি কোনো কাজ করতে ইচ্ছে করে না নাকি? তোর জন্ম কি কেবল কুড়েমি করার জন্যই হয়েছে? মা, আমি তো এইমাত্র সব হাঁড়িগুলো মেজে এলাম। হাতে জল লেগেছে বলে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি ছাইগুলো পরিষ্কার করে দিচ্ছি। সব সময় শুধু বাহানা। তোর এই ছাইয়ের কাজই সারাদিন লাগবে নাকি? যা যা, ডালিয়া ওঠার আগেই যেন উঠোন পরিষ্কার হয়ে যায়। ওর চোখে ধুলো লাগলে আমি কিন্তু তোকে আস্ত রাখবো না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি করছি, আপনি চিন্তা করবেন না। প্রণবেশবাবু পাশের ঘর থেকে সব শুনছিলেন। তিনি এসে তার স্ত্রীর সামনে দাঁড়ালেন। শর্মিলা, এত কঠোর হয়েও না। রূপালী তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ওর শরীরটা হয়তো আজ একটু খারাপ লাগছে। ও, তুমি এখন তোমার সেই আদরের মেয়ের জন্য এসেছো? পরিশ্রম? ও পরিশ্রম কি বুঝেছে? আমার মেয়ে ডালিয়া তো ফুলের মতো, আর এই মেয়ে তো রাজ্যের বোঝা। আমি কাজ না করালে তোমার মেয়ে সারা দিন ঘুমিয়ে কাটাবে। তুমি যাও, নিজের কাজে মনোযোগ দাও। প্রণবেশ কোনো কথা না বলে হতাশ হয়ে ফিরে গেলেন। রূপালী এক গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকলো। এই ছাই মাখা মেয়ে, তুই দুধ আনতে এত দেরি করলি কেন? তোর কি জানা নেই যে আমার ত্বকের জন্য সময় মতো সকলের খাবার প্রয়োজন? দিদি, আমি রান্নাঘরে জল গরম করছিলাম। এই নিন আপনার জন্য দুধ। তোর হাতে ছাই লেগে আছে। ছি, হাত সরা। আমার গ্লাসে তোর হাতের ময়লা লাগলে আমি কি আর খেতে পারবো? তুই যা, গিয়ে তোর ওই নোংরা কাজ কর। ক্ষমা করবেন দিদি। রূপালী চলে যাওয়ার পর ডালিয়া তার মায়ের কাছে গেল। মা, তুমি ওই কুৎসিত মেয়েটিকে এত লাই দাও কেন বলো তো? আমার মনে হয় ও সারাদিন কেবল ফাঁকি দিয়ে বেড়ায়। ও তো একটা ছাই চাপা মানিক। ছাইয়ের স্তূপের তলায় চাপা না দিলে ওর রূপ আর গুণ প্রকাশ পেয়ে যাবে। আমি ওকে যত নোংরা কাজ করাবো ততই ও চাপা পড়ে থাকবে। লোকে কেবল তোমাকেই দেখবে মা। গভীর রাত। রূপালী সবার চোখ ফাঁকি দিয়ে খুব সাবধানে গ্রামের পাঠশালার কাছে এলো। এসো মা রূপালী, এত রাতে আসতে তোমার ভয় করে না? না গুরুদেব, আমি যখন আপনার কাছে আসি তখন আমার মনে কোনো ভয় থাকে না। দিনে তো সময় পাই না, তাই এই রাতে আপনার কাছে এসে একটু জ্ঞান লাভ করি। আমি জানি তোমার বাবা মা তোমাকে কত অবহেলা করে, কিন্তু তুমি তো ছাই চাপা মানিক। তোমার প্রতিভা, তোমার হাতের লেখা, তোমার শিল্পকলা সবই উজ্জ্বল। তুমি কি তোমার সেই আঁকা ছবিটা শেষ করেছো? গুরুদেব, আমি দিনের বেলা যেটুকু সময় পাই উনুনের ছাইয়ের ওপরে লাঠি দিয়ে আঁকি, পরে আবার মুছে ফেলি। আমি গোপনে একটা ছবি এঁকেছি, দেখুন তো কেমন হয়েছে। রূপালী একটি ভাঁজ করা ছবি দেখালো গুরু মশাইকে। অপূর্ব মা, এই রং, এই রেখা, এই ছন্দ, এই কোনো সাধারণ মানুষের কাজ নয়। তোমার এই প্রতিভা তোমার এই দুঃখের জীবনের চেয়েও অনেক বড়। তুমি কেন এই প্রতিভা সবার কাছে প্রকাশ করছো না মা? আমার সৎমা জানতে পারলে তিনি হয়তো আমার ছবি ছিঁড়ে ফেলবেন। আমি ছাইয়ের তলায় থেকেও যে এইটুকু শান্তি পাই সেটাই আমার জন্য যথেষ্ট। তোমার দিন বদলাবে মা, তুমি মনে রেখো, তোমার এই অবহেলায় একদিন তোমার শ্রেষ্ঠ অলংকার হবে। এক সপ্তাহ পর রাজার ঘোষক গ্রামে একটি রাজকীয় ঘোষণা করলো। শুনুন শুনুন শুনুন, আগামী সপ্তাহে আমাদের রাজকুমার আবিরের জন্য রাজ্য জুড়ে এক গুণবতী নির্বাচন সভা অনুষ্ঠিত হবে।
সেখানে রাজ্যের সব কুমারী তাদের শিল্পকলা, সঙ্গীত এবং বিদ্যা পরিদর্শন করবেন। যে শ্রেষ্ঠ হবে রাজকুমার তাকেই জীবন সঙ্গিনী হিসেবে বরণ করবেন। শুনুন শুনুন শুনুন। শর্মিলা ও ডালিয়া এই ঘোষণা শুনে আনন্দে আত্মহারা হলো। ডালিয়া, তুই তৈরি হ মা, তুই এই রাজকুমারীর আসনে বসবি। তোর রূপের কাছে আর কারো প্রতিভা টিকবে না রে। তুই আজ থেকেই তোর গান চর্চা কর। মা, তুমি চিন্তা করো না, আমি প্রথম হবই। রাজকুমার আবির আমাকে দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। শর্মিলা তখন রূপালীকে দেখে ভেংচি কাটলো। এই ছাই চাপা মেয়ে, তুই তোর ভাগ্য দেখে হাস। তোর জন্য রান্নাঘরের ছাই আর গোবর অপেক্ষা করছে। ভুল করেও রাজসভার দিকে তাকাস না যেন। মা, আমি রাজসভায় যাওয়ার কথা ভাবিনি। আমি বরং ডালিয়া দিদির জন্য ভালো করে সব কাজ গুছিয়ে রাখবো। মা রূপালী, তোর প্রতিভা তো ডালিয়ার চেয়েও অনেক বেশি। তুই কেন রাজসভায় যাচ্ছিস না? বাবা, মা জানতে পারলে বাড়িতে প্রলয় ঘটবে, আর আমার কাছে রাজসভায় যাওয়ার মতো ভালো পোশাকও নেই। আমি এই ছাই মাখা শাড়ি পরে কি করে যাব বলো তো? তোমার পোশাকের ব্যবস্থা আমি করতাম, কিন্তু শর্মিলাকে ভয় হচ্ছে। তুমি বরং তোমার আঁকা ছবিটা আমাকে দাও, আমি গোপনে তোমার ছবি দেখে শান্তি পাবো। রূপালী তার বাবাকে ছবিটি দিল। প্রণবেশ ছবিটি দেখে চোখের জল মুছলেন। গুণবতী নির্বাচন সভার দিন। শর্মিলা ডালিয়াকে দামি অলংকার ও রেশমি পোশাক পরিয়ে রাজসভার জন্য প্রস্তুত করলো। রূপালী দূর থেকে দেখছিল সেসব। শোন, আমাদের ফেরার আগেই যেন বাড়ির সমস্ত ছাই, গোবর আর বাসনপত্র ধোয়ার কাজ শেষ হয়। কোনো কাজ বাকি থাকলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে রে। আর শোন, আমার জন্য শরবত বানিয়ে রাখবি। আমি রাজসভা থেকে ফিরে ক্লান্ত থাকব। আপনারা চিন্তা করবেন না, সব কাজ শেষ করে রাখবো আমি। আপনাদের যাত্রা শুভ হোক। শর্মিলা ও ডালিয়া অহংকারের সাথে চলে গেল। রূপালী দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। হঠাৎ গুরুমশাই প্রতাপ দাস সেই পথ দিয়ে এলেন। রূপালী, তুমি এখনো এখানে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মা। রাজসভায় যাবে না তুমি? গুরুদেব, আমি এই পোশাকে কি করে যাব? আর মা জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমি তোমার জন্য এসেছি মা। তোমার প্রতিভা ছাইয়ের তলায় চাপা থাকবে, এটা হতে পারে না। তোমার বাবা তোমার জন্য এই সামান্য পোশাকটি দিয়ে গেছেন। গুরুমশাই এক শাড়ি রূপালীর হাতে তুলে দিলেন। গুরুমশাই, যাও, তাড়াতাড়ি এই শাড়ি পরে নাও। তোমার প্রতিভাই তোমার আসল অলংকার। রাজসভায় তোমার ওই ছাই মাখা শাড়ির কথা কাউকে বলার দরকার নেই। রূপালী দ্রুত স্নান করে পরিষ্কার সাদা শাড়ি পরে গুরুমশাইয়ের সাথে রাজসভার দিকে চলল। রাজপ্রাসাদের সভাকক্ষ। সভাকক্ষে লোকে লোকারণ্য। রাজকুমার আবির প্রধান আসনে বসে আছেন। ডালিয়া তার সাজসজ্জা নিয়ে মঞ্চে উঠলেন। রাজকুমারী, আপনি আপনার প্রতিভা পরিদর্শন করুন। রাজপুত্র, আমার রূপই আমার প্রধান প্রতিভা। তবে আমি একটি গান গাইছি, শুনুন। ডালিয়া গান গাইতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল কর্কশ এবং তার সুর ছিল বেতাল। সভা সদস্যরা হাসতে লাগলো। আপনার চেষ্টা প্রশংসনীয়, কিন্তু এই সভায় শুধু বইয়ের রূপ নয়, ভেতরের গুণও প্রয়োজন। শর্মিলা মুখ কাচুমুচু করে ডালিয়াকে মঞ্চ থেকে নামিয়ে আনলো। চুপ থাক, তোর গলা এত খারাপ কেন? আমি তো ভেবেছিলাম হয়তো তুই ভালোই গান করবি, কিন্তু এটা তুই কি করলি বলতো? এরপর একে একে আরো অনেকেই এলেন, কিন্তু রাজকুমার আবির কারো প্রতিভায় মুগ্ধ হলেন না। হঠাৎ গুরুমশাই রূপালীকে নিয়ে সভাকক্ষে প্রবেশ করলেন। রূপালী সাদা শাড়ি পরে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে মঞ্চের এক কোণে দাঁড়ালো।
মহারাজ, আমার কাছে আরো একটি কন্যা এসেছে। তার প্রতিভা ছাইচাপা মানিক, কিন্তু তার প্রতিভা সোনার মতো খাঁটি। আমি তার নাম ঘোষণা করতে চাই না। সে নীরবে তার শিল্পকর্ম দেখাবে। আসুন কন্যা, আপনি কিসের দ্বারা আমাকে মুগ্ধ করবেন? রূপালী এক মুহূর্ত দ্বিধা না করে তার গোপনে আঁকা ছবিটি মঞ্চে তুলে ধরল। ছবিতে একটি ছোট্ট মেয়েকে দেখানো হয়েছে, যে ছায়ের স্তূপের মাঝে বসে স্বপ্নও দেখছে। ছবিটির রেখা এবং রঙের ব্যবহার এত নিখুঁত ছিল যে সভা সদস্যরা মুগ্ধ হয়ে গেলেন। অপূর্ব! এমন সরলতা আর এমন কারুকার্য কেবল শুদ্ধ হৃদয়েই জন্ম নিতে পারে। এই ছবি যেন এই রাজ্যের সব অবহেলিত মনের কথা বলছে। কে আপনি? কি আপনার নাম? শর্মিলা দৌড়ে মঞ্চে উঠলেন। রাজপুত্র, এই মেয়েটি কে? এ তো আমাদের বাড়ির কাজের মেয়ে। এ মিথ্যা বলছে। এই ছবিটা আমার মেয়ে ডালিয়া এঁকেছে। হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, ওই ছবিটি আমার। এই মেয়ে আমার ঘর থেকে চুরি করেছে এটা। মিথ্যা বলবেন না। এই ছবি রূপালী নিজের হাতে এঁকেছে। ওর প্রতিভা চাপা দিতে আপনারা ওকে সারা জীবন অবহেলা করেছেন। রাজকুমার আবির শান্ত অথচ দৃঢ় স্বরে সবার দিকে তাকালেন। আমি বিচার করব। কন্যা, তুমি আমাকে বলো, যদি এই ছবি তুমি এঁকে থাকো, তবে এই ছবির সবচেয়ে গোপন কথা কি? রাজপুত্র, এই ছবির সবচেয়ে গোপন কথা হলো ছবির মেয়েটির হাতের কাছে একটা ছাইয়ের বাটি রাখা আছে, কিন্তু সেই ছাইয়ের মাঝে একটি ছোট উজ্জ্বল মুক্ত লুকোনো আছে। যে কষ্ট পেয়েছে কেবল সেই মুক্তর মূল্য বোঝে। শর্মিলা আর ডালিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা ছবিতে মুক্ত লুকোনোর কথা জানতো না। আমার আরো একটি প্রশ্ন আছে। যদি আপনি ওই কন্যা হন, তবে আপনি কি কারণে এত কষ্ট সহ্য করেছেন? রাজপুত্র, আমার কষ্টই আমার শক্তি। আমি সারাদিন ছাইয়ের মাঝে কাজ করতাম। ছাইয়ে হাত দিয়েও আমি নিজেকে শুদ্ধ রেখেছি। আমার বাবা আমাকে ভালোবাসেন। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আমি সব অপমান সহ্য করেছি। প্রণবেশ এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি আর চুপ থাকতে পারলেন না। কাঁদতে কাঁদতে তিনি সামনে এলেন। মহারাজ, আমি পাপী, আমি দুর্বল। শর্মিলা আর ডালিয়া আমার মেয়েকে সারা জীবন অত্যাচার করেছে। আমার চোখের সামনে ওকে ছাইচাপা মানিক করে রেখেছে। রূপালী আমার নিজের মেয়ে। ওর প্রতিভার কোনো তুলনা হয় না। রাজকুমার আবির তখন শর্মিলা ও ডালিয়ার দিকে তাকালেন। শর্মিলা দেবী, আপনার লোভ আর অহংকার আজ আপনার মেয়েকে ব্যর্থ করলো, আর রূপালীর বিনয় আর প্রতিভা ওকে ছাই থেকে সোনায় পরিণত করলো। রূপালী, আমি আপনার বাইরের রূপের চেয়ে আপনার হৃদয়ের শুদ্ধতা দেখেছি। ছায়ের মাঝেও আপনি আপনার মানিকের মতো উজ্জ্বলতা হারাননি। আমি আপনাকে আমার রানী হিসেবে বরণ করতে চাই। আপনি কি আমার কথায় রাজি আছেন? রাজপুত্র, আপনার এই সম্মান আমার কাছে পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি। আমি সারা জীবন আপনার ছায়া সঙ্গী হয়ে থাকতে চাই। শর্মিলা এবং ডালিয়া তখন রূপালীর কাছে ক্ষমা চাইল। মা রূপালী, আমায় ক্ষমা কর। আমি অন্ধ ছিলাম রে। তোর মূল্য আমি বুঝিনি। মা, দিদি, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারা আমার পরিবারের অংশ। আমার জীবনের এই কষ্ট হয়তো ওপরওয়ালার ইচ্ছে ছিল, যেন আমি রাজকুমারকে পেতে পারি। আপনারা শান্তিতে থাকুন। খুব ধুমধাম করে রূপালী এবং রাজকুমার আবিরের বিয়ে হলো। রূপালী তার সৎ মা ও সৎ বোনকে ক্ষমা করে প্রাসাদের এক কোণে থাকার জায়গা দিল। রূপালী তার বাবার দিকে তাকালো। বাবা, আপনি চিন্তা করবেন না। এই প্রাসাদে আপনি খুব সুখে থাকবেন। মা রূপালী, তোর এই উদারতা আমাকে বাঁচিয়ে দিল। তুই আমার গর্ব, আমার ছাইচাপা মানিক। রূপালী প্রমাণ করলো যে সত্য, প্রতিভা আর বিনয়কে কোনোদিন ছায়ের তলায় চাপা দিয়ে রাখা যায় না। কঠিন দুঃখের পরই জীবনে আসল আনন্দ আসে।